সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, co-powered by সানরাইজ মশলা। চার দারুণ মালক্ষী এসছেন আজ আমার সঙ্গে খেলবেন বলে, তাদেরকে ডেকে নিয়ে আলাপ পর্ব শুরু করি। ওকে, প্লিজ ওয়েলকাম। Whoa! নমস্কার। নমস্কার সুদীপ্তা দি। সবাই ভালো আছেন? হ্যাঁ, আপনি ভালো আমি ভালো আছি, একদম ভালো আছি। সবার সঙ্গে আলাপ করি একটু। প্রথমে সুপর্ণা দি, নমস্কার। আমার নাম সুপর্ণা, আমি ব্যারাকপুর থেকে আসছি। ব্যারাকপুর মঙ্গল পান্ডে পার্কে আমি টেরাকোটার ব্যবসা করি, মানে ঘুরে ঘুরে আমি টেরাকোটা জিনিসও এনেছি তোমাকে দেখাবার জন্য। আচ্ছা, হ্যাঁ দেখবো, নিশ্চয়ই দেখবো। শান্তি, নমস্কার সুদীপ্তা দি, আমি শান্তি মণ্ডল দেব। আমি পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া থেকে এসেছি। আমি একজন সিভিক ভলেন্টিয়ার। অলকা দি, নমস্কার। নমস্কার সুদীপ্তা, আমি বাঁকুড়া চন্দনপুর থেকে এসেছি। আচ্ছা আমার নাম অলকা মুখার্জি। আচ্ছা, আর আমি এখন কাজের সূত্রেতে এখন ভবানীপুরে থাকি। মানে একটা বাড়িতে থাকি। ওকে, ওনার বাড়িতে রান্না বান্না করে দিই, আর ওনাদের যেটুকু পয়সা দেয় আমার তো হয় না, মানে 1,500 টাকা আমাকে দেন, কিন্তু একটু যেটা আমাকে কাজ করতে হয়, তাই আমি বাইরে একটা বাড়িতে কাজ করি। ওকে। আমার বর লোকের একটা দোকানে ফিশ ফ্রাই কাজ করে, ফিশ ফ্রাই টেসারি বাঁধে, ওই কাজ করে। তো বড় আপনার সঙ্গেই? হ্যাঁ, মেয়ে বর আমরা এই 3 জনে এখানে থাকি। কাকলি, নমস্কার। নমস্কার সুদীপ্তা, আমি কাকলি মহাপাত্র। আমি এসেছি পশ্চিম মেদিনীপুরের বেলদা থানা থেকে। আচ্ছা, আমি একজন গৃহশিক্ষিকা। ও, আমার গায়ের রং কালো, তাই আমি শ্বশুরবাড়ি থেকে অবহেলিত। মানুষ তো ভেতর থেকে মানুষ হয়, বাইরে থেকে কালো না সাদা না হলুদ না লাল, তাতে কি যায় আসে? সেই কথাটাই শোনাবো আজকে। ঠিক আছে, খেলা শুরু করি, তারপর আরো কথা শুনছি। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকার খনি। খেলা শুরুর আগে একটু সুপর্ণাদির কাছে আসি। টেরাকোটার কাজ কতদিন হলো করছেন? আমি 2018 সাল থেকে করছি। হঠাৎ এই কাজটা কেন? আমি আগে মানে পড়াতাম, অনেক টিউশনি করতাম। কি বিষয়ে পড়াতেন? আমি সমস্ত কিছু ছোট ছোট বাচ্চাদের অল পড়াতাম, সাবজেক্টস। অল সাবজেক্ট পড়াতাম। ওকে। তারপরে এই টেরাকোটার ব্যবসা শুরু করি। আমাদের পড়ানো ছেড়ে টেরাকোটা কেন? কারণ আছে দিদি, আমাদের পরিবারের অবস্থা ভালো না। আচ্ছা। আমার মা মানে প্যারালাইসিস পেশেন্ট, সেও ঘরে পড়ে রয়েছে। আমার হাজবেন্ড রিসেন্ট মারা গেছে, আজকে 1 মাস 7 দিন হলো। আমার অর্থের অভাবে আমি তার ট্রিটমেন্ট ভালো করে করতে পারিনি, যতটুকু সম্ভব আমি করেছি। আজকে আমার এখানে আসা তারই জন্য, তার বাড়ি ঘরটা যদি পাই আমি তাহলে আমার নিজের ভবিষ্যতে কিছু করতে পারি। আমি সেই জন্য আপনার কাছে এসেছি। আমি ন্যায় বিচার চাইতে এসেছি, সারা পৃথিবীর লোক যাতে জানে আমার শ্বশুর বাড়ির লোক কি অত্যাচারটা আমার উপর করেছে। কেন? আমার ননদকে আমি বলেছিলাম যে আমি ফ্ল্যাটটা বিক্রি করে আমার স্বামীকে আমি নিয়ে যাব বাইরে, কিন্তু দেয়নি দিদি। তারপরে আমাকে বললো অমূল্য চক্রবর্তীর সম্পত্তি বিক্রি করে তোমার ভাই বোনেদের খাওয়াবা, এই সব কথাবার্তা বলেছে আমাকে। গড়িয়াতে ভালো জায়গায় আমার ফ্ল্যাট বিক্রি করতে দেয়নি, যার জন্য আমার হাজবেন্ড বিনা ট্রিটমেন্টে খুব কম পয়সা দেয়। আমি যতটুকু পেরেছি আমার স্বার্থ মতো আমি চেষ্টা করেছি তাকে বাঁচানোর। দেয়নি মানে ওই ফ্ল্যাটের ওনার কে? ওনারশিপ হচ্ছে আমার শ্বশুর মশাই, সে মারা গেছেন। তো ভাই এবং বোন দুজনেরই বাবা। হ্যাঁ। হ্যাঁ, বাবা সবাইকেই দিয়েছে, কিন্তু পার্টিকুলার ওই ফ্ল্যাটটার অধিকার ও পেয়ে বসছে। আর আমার স্বামী একটু দুর্বল প্রকৃতির লোক ছিল। তো কজনের ভাগ ছিল ওই ফ্ল্যাটে? ওইটা 4 ভাই 1 বোন। বোনের ভাগটা বোন পেয়ে গেছে, তবুও ওর দিকে নজর, ওর ফ্ল্যাটটা কিছুতেই নিতে দেবে না।
আমার স্বামীটার ট্রিটমেন্টের জন্য কেউ একটা দিনের জন্য ফোন করে খবর নেয়নি বাড়িতে, খবর নেয়নি কেমন আছে ওর দাদা। যেদিন মারা গেছে সেদিন সবাই দৌড়ে এসছে, কিন্তু শ্মশানে একা ফেলে, মেয়ে মানুষ একা শ্মশানের মধ্যে পড়ে রয়েছে, ওরা সবাই চলে গেছে। আমার ভাই তারপরে আমাকে নিয়ে এসছে বাড়িতে। কেন? ওরা কেউ আর ছিল না, যেই পোড়ানো হয়ে গেছে যে যার মতো চলে গেছে, তারপর থেকে আর কোনো খবর নেয় না। আমি যা করার সাধ্য ফাধ্য সব করেছি। আমার ছোট বোন ওখানে, ছোট বোনের হাজবেন্ড রয়েছে, আর এরা সবাই সহযোগিতা করেছে। ও তার জন্য আজকে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। তো আপনি থাকেন কোথায় এখন? আমি ব্যারাকপুরে বাপের বাড়িতেই রয়েছি। আমার ফ্ল্যাটে আমার কোনো অধিকার নেই এখন থাকার। কেন? দেয়নি আমার ননদ। কিন্তু লিগালি তো আপনার পাবার কথা। লিগাল তো আমার পাবার কথা। আমি আইনত এই খেলাটা খেলতে এসেছি, আমি উকিল ঠিক করব। যদি আমার ভগবান আমাকে সহায় থাকে, আমি যদি পাই, তাহলে আমি উকিল ঠিক করে এর ন্যায় বিচারটা আমি চাই। আর আপনার সন্তান আছে? না, আমার সন্তান নেই। তো আপনি একাই? আমি একাই রয়েছি। দেখি আপনার কাজগুলো একটু। এটা কামরূপ কামাখ্যা দুর্গা, এটা সরস্বতী, শিব দুর্গা, রাম সীতা, এটা হচ্ছে জননী। জননী। আপনি কোথা থেকে আনেন এগুলো? এগুলো সব কৃষ্ণনগরের জিনিস। ও, আপনি বানান না? আমি বানাই না, কিন্তু মাঝে সাঝে হয়তো কালার গুলো করতে বললে আমি করি। তো কৃষ্ণনগর থেকে আনিয়ে আপনি বিক্রি করেন কোথায়? বিক্রি করি আমি মঙ্গল পান্ডে পার্ক আছে ব্যারাকপুরে, সেখানে কি স্টল নিয়েছে? না, স্টল ফল কিছু নেইনি। আমার দিদি সেই ক্ষমতা নিয়ে হাতে ধরে ব্যাগে নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করি আমি। তাতে কিছু থাকে আপনার? কিছু যেটুকু থাকে সেই দিয়েই তো আমাদের ঘরে। তো আমার মাও তো অসুস্থ, বাবা মারা গেছে আগে, তারপরে আমার হাজবেন্ড মারা গেল, মাও তো অসুস্থ, বিছনায় শয্যাশায়ী। ভাইটার কাজ নেই কোনো, ওই আমারই চালাতে হয় সংসার। ভাড়া বাড়িতে থাকি, খুব কষ্টে রয়েছি আমরা। সো আপনি যদি 1 লাখ টাকা পান কি করবেন? আমি একটা স্টল গাড়ি কিনবো। ও, সারাক্ষণ তো পায়ে হেঁটে পারি না, আমারও তো বয়স 53 বছর বয়স হয়ে গেল। একটা স্টল গাড়ি কিনে তার মধ্যে সাজিয়ে রেখে ঝড় বৃষ্টির হাত থেকে এগুলোকে রক্ষাও করতে পারবো, আমি নিজেও ব্যবসাটা করতে পারবো। আর উকিল ঠিক করবেন বললেন যে? উকিল ঠিক করব, কিছু সব পয়সা তো আর ওটাতে লাগবে না, বাকি টাকা উকিলকে দিয়ে আমি। দেখা যাক, হোক। আসুন ফার্স্ট রাউন্ডটা খেলি। আপনার 1 মিনিট সময় শুরু এখন। না রে না, আর তো পারে না, মন আমার নাস্তা না বুধ এক। সামনে জড়ো করো, জড়ো করো। না রে না, কারো ধার না, ওঠেনি। দিন আমার যাচ্ছে নিচের দিক থেকে নিয়ে দিদি, একটু নিচের দিক থেকে। বাড়িতে দোকানে এখানে ওখানে যেখানে আরো উঠবে। বানভাসি না, ঝটকা মেরে না তুললে টাকা পড়ে যাবে। ওই গলিতে পাড়াতে ডাকেতে সাড়াতে এক ঝটকাতে ওঠা। আপনার পেটের কাছে সব টাকা। আমি তো ফ্রিতেই নাজেহাল, এক লালনা করেছে ইন্দ্রজাল। আস্তে আস্তে করে নিয়ে ওঠা। ঢোকেনি। হ্যাঁ, এবার এক ঝটকা মারুন। ওঠা এক দিদি, ঝটকা। যা। ওকে। $550, 70, 90, 690। সুপর্ণা স্টোর। এবার শান্তির কাছে আসি। জীবনে শান্তি আছে না নেই? জীবনে অনেক অশান্তিতেও আছি। কি হলো? এই আমার ছোট মেয়ে 6.5 বছর বয়স থেকেই ওর হঠাৎ করে ফুলে যাচ্ছিল। ফুলে? হ্যাঁ, পুরো শরীর ফুলে যাচ্ছিল। আচ্ছা। তারপরে ডাক্তার দেখানো হলো, ওরা বললো যে হার্টের প্রবলেম। ওর হার্ট লাংস দুটোই মানে এমন হয়ে গেছে যেটা অপারেশন করলে কিছু হবে না, ওটা পুরো ট্রান্সপ্ল্যান্টই করতে হবে।
ওই কারণে আমরা ওকে ভর্তিও ছিল 10 দিন, প্রতিদিন 23,000 টাকা করে বেড ভাড়া। কিন্তু আমাদের সেরকম ইনকামও নেই। আমি এই সিভিকে কাজ করি, আমার হাজবেন্ড থানাতে জল দেয়। থানাতে ওই কোয়ার্টারে যে জল যায়, ট্যাঙ্কিতে যে জলটা উঠে ওইটা মেশিন চালায়। আচ্ছা, এই করেই আমাদের সংসার চলে। আর আমরা ওই থানার কোয়ার্টারে মানে পাম্পের রুমেই থাকি, ওকে, বাড়ি ঘরও নেই। ওকে। তখন আমরা ভাবলাম যে এখানে তো এত খরচও হয়ে গেল, অনেকের কাছে মানে হেল্প পেয়েছি কিছু কিছু। আমার যেহেতু সিভিকে কাজ করি, ওখান থেকে আমার মানে মেডিক্লেমে কিছুটা পেয়েছিলাম। আবার হচ্ছে আমার এই গয়না কিছু বন্ধক দিয়ে আমার ট্রিটমেন্ট হয়েছে। তারপরে যখন এখানে অনেকগুলো ডাক্তারও একই কথা বললো, আমরা বললাম না, একটু বাইরে দেখাতে যাই। আমরা ব্যাঙ্গালোর দেখাতে গেছিলাম। আমাদের ওই কিছুটা জায়গা রেখে আর একটু জায়গা বিক্রি করে ব্যাঙ্গালোরে দেখাতে গেলাম। উনি 1 বছর টাইম নিয়েছে, বলছে যে 1 বছর ঔষধ খাক, তারপর আমি ডিসিশনটা দেবো যে মানে কোন মুহূর্তেটা করতে হবে। 1 বছর হতে যায়, আমার মেয়ে আসছে, ওই ছোট মেয়ে আমার, কোথায়? ও সব সময় বলে, মা আমার কি হার্ট কি এই কোনোদিন সুস্থ হবে না? আমি বলে, মা আমি কি সব সময় প্রতিদিন 6টা করে এবেলা ওবেলা করে প্রতিদিন ওষুধ খাই যেতে হচ্ছে। আর প্রত্যেক মাসে 5,000 টাকা 6,000 টাকার ওষুধ যায়। আর এবারে যখন আবার ব্যাঙ্গালোর দেখাতে যাব, আমার বড় মেয়ের পুরো চেক আপ করাতে বলে দিছে, যেহেতু এই রোগটা কি থেকে বোঝা যাচ্ছে না। তো বড়র বয়স কত? বড়র বয়স 16.5 বছর, এই মাধ্যমিক দিল। ওদের ওই পড়া খরচ চালাতে আর প্রচুর মানে আমাদের যে কিভাবে চলছে, আমরা সেই কারণেই আমাদের এই লাখ টাকা লক্ষ্যিলাম অনেক মানে আশাতে আশা। তোমার নাম কি? আমার নাম সৃজিতা দেব। আর বোনের নাম কি? সঞ্চিতা দেব। শরীরটা একটু খারাপ, তো ঠিক হয়ে যাবে। দিদি ও খুব নাচতে ভালোবাসে, খুব মানে ভালো নাচেও। আবার 6.5 বছরে ওর কোনোদিন আমরা কোনো যে অতটা শরীর খারাপ আমরা কখনো বুঝতে পারিনি। কোনো হাঁটা চলা নাচা এসবে রেস্ট্রিকশনস আছে? ওর একটু মানে সিঁড়িতে উঠতে পারে না, একটু লং হাঁটা চলাতেও অসুবিধা। ওকে ডাক্তার নাচ করতেই বারণ করছে, কিন্তু ও করে যায়। ও বলছে যে না মা আমি একটু করি না, নাচ আমি একটু করি না। স্কুলে যাওয়া আসা? স্কুলে যাওয়া ওর 2টো করে ঔষধ স্কুলের ম্যাডামদেরকে দিয়ে আসা হয়, ওরা খাইয়ে দেয়। 6টা ঔষধ এ বেলায় সে বেলায়, মানে বলেই দিয়েছে যে কোনো অবস্থাতেই ওর একটা ঔষধ যেন না মিস হয়। মানে আমাদের সংসারে যাই হোক, এমনি আমার মেয়ে মাধ্যমিক দিয়েছে, এই ভর্তি বই কেনা এত কিছু খরচ, তবু কিন্তু ওর ঔষধ রাখতেই হবে অ্যাডভান্স। প্রচন্ড মানে কিভাবে যে সংসার আমরা চালাচ্ছি, মানে আমার নাম শান্তি, কিন্তু আমার মানে সেভাবে আমার মানে সঙ্গে কি বাবা তোমার? সঞ্চিতা, নমস্কার। হ্যাঁ, আর আমি তোমাকে জিজ্ঞাসা করলাম না যে 1 লাখ পেলে কি 1 করবে? লাখ টাকা পেলে সবাই বুঝতে পারছে তোমার 2 মেয়ের টেস্ট, চিকিৎসা, ব্যাঙ্গালোর যাওয়া এসবের পিছনেই যাবে। চশমাটা রেখে চলে এসো, ফার্স্ট রাউন্ডটা খেলে। তোমার 1 মিনিট সময় শুরু এখন। বলছি তোমার দিব্যি গেলে, এই তোমার কোল দিয়ে সব পড়ে যাবে, তোমার পেটের কাছে চলে এসছে সব। পেলে শুনে বুঝে বিষম খেলে। হ্যাঁ, এবার মারো ঝটকা, মারো। এই যা, আটকে গেল। বলছি তোমার দিব্যি গেলে,
কাছে করো টাকাগুলোকে। ছেলে দেখছি তোমায় সুযোগ পেলে, শুনে বুঝি বিষম খেলে। কাছে টানো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। আছি বড় রিস্কেতে, খালি বিলি মিস যা বাইরে পড়লো। সে রাগারাগি কম করে, মনটা নরম করে, এসএমএস হলেও যদি বলতো আরো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোলো আসুন আরো ঝটকা। বাসুন, ভালো লাগে নাচে আমার, আরে বাবা, অনেক টাকা জড়ো করে ভালো ফেলেছো। করে তোলো। করেছি ফলো তো। ঢুকাও ঢুকাও, মারো ঝটকা। না, উঠলো না। অনেক টাকা আছে, ঝটকা ঢোকাও, মারো। বলবো ঢোকাও ঢোকাও, আর একটু ঢোকাও, বলবো ঢোকাও, মারো ঝটকা। হ্যাঁ রাইট, যা। পাঁচশো, 1000, 3000, 3100, 800, 3810, 90, 900, 3900। অলকাদির কথা একটু শুনি। রান্নার কাজ করেন বলছিলেন। হ্যাঁ, রান্নার কাজ তো করি, কিন্তু আগে আমি বাঁকুড়াতে যখন ছিলাম, বাঁকুড়া চন্দনপুর আমার গ্রাম, তো ওখানে থাকাকালীন আমাদের চাষবাস অল্প কিছু জমিন আছে বা, কিন্তু আচ্ছা। জমিন থাকলে চাষবাস যে হতো, যে কোনো চাষ করি কিনা, গম চাষ করি কিনা, তিল চাষ করি কিনা, কিন্তু এই এত হাতির জ্বালাতে কোনো চাষ থাকে না। এবারে কি করতাম, বারবার এরকম ধার দেনা করে অনেক টাকা লোন করে এরকম চাষ করতাম, এরকম চাষ নষ্ট করে দিত। এবার কি করব, তখন মাকে আমি ফোন করে করে বলতাম। আর মা কি করেছে না, তখন পাশের বাড়ি, মায়ের পাশের বাড়ি একজন বৌদি, তখন মহানায়ক উত্তম কুমার বাড়িতে উনি কাজ করতেন। তারপরে আমাকে কি করলেন, উনি খবর করে উনি যেরকম নিয়ে আসেন, নিয়ে আসার পরে ওনার বাড়িতে আমি 12 বছর ছিলাম, মানে 2020 পর্যন্ত আমি কাজ করেছি। হ্যাঁ, 2020 পর্যন্ত কাজ করার ফলে আমার করোনা হয়ে যায়। করোনা হওয়ার পরে আমি বাবার বাড়ি আবার চলে যাই 1 মাসের জন্য ছুটি নিয়ে। 1 মাসের পরে ফিরে এলাম। ফিরে আসার পরে তখন মেয়ে পড়াশোনা মানে করছিল, সে মানে আর টাকা পয়সা চালাতে পারে, ওর দোকান তখন বন্ধ, আমার বরের দোকান বন্ধ, আমার রান্নার কাজে তো রান্না বাড়ি তো করোনার সময় তখন কি অবস্থা, তখন তো কেউ নেবে না, কাজই নেই, কোনো কাজ নেই, বেকার। তখন কি করব মানে চোখের জল নাকের জল মতন একবারে হয়ে যাচ্ছি, যে কি করব, কি করে আমি সংসারটাকে চালাবো। তখন এই করতে করতে ওনাদের পাশের বাড়ি একজন ভদ্র মহিলা ছিলেন, ওনার ছেলে মা ছেলে থাকতো, তো ওনার সাথে জানাশোনা হয়েছিল। তো হওয়ার পরে আমি দিদিকে গিয়ে বলি, উনি দিদি এরকম তো অবস্থা, ওনারা তো আমাকে আর থাকতে দেবেন না, তুমি তো বলছো রান্নার কথা সামনে মাস থেকে, তো আমি যদি দূরে কোথাও ভাড়া নিয়ে চলে যাই, ভাড়া দিয়ে এখন চালাতেও পারবো না, কেন আমাকে সেই টাকাও নেই, আর ভাড়া দেবো বা কি করে, ভাড়া দিতে গেলে আমাকে এখন ভবানীপুরে ভাড়া নিতে গেলে মানে অনেক টাকা, আর অ্যাডভান্সও অনেক টাকা, আমার কাছে সেই পুঁজি নেই। তা আমি কি করব? তা দিদি আপনার কাছে যদি কোনো জায়গা থাকে দেখুন, তাহলে আমি যা বলবে কাজ করে দেবো, আমাকে থাকার মতন একটু জায়গা দিন। তো বললেন তাহলে আমার ছেলের সাথে একটু কথা বলি। উনি ছেলে থাকতো বাইরে, লন্ডনে না কোথায় থাকতেন। তারপর ওনার সাথে যোগাযোগ করলেন, যোগাযোগের পরে দাদা এলেন, দাদা আসার পরে আবার কথা বলে আমাকে বললো ঠিক আছে, নিচে একটা বারান্দা মতন আছে, ওর ভিতরে পায়খানা বাথরুম জল কল সবই পাবি, কিন্তু আমার সব কাজটা করে দিতে হবে। তা তার বদলে আমাকে 1500 টাকা করে মাইনা দিতেন। সেই মাইনা আজও পর্যন্ত চলছে। চলার পরে সেইটুকুতে টাকা তো আমার হয় না। আমি বললাম দিদি আমাকে এই পয়সা তো দাও, আমরা হবে না, তা আমাকে একটা বাইরে কাজ করতে দিন। বললো ঠিক আছে, একটা রান্নার কাজ তুই খুঁজে নে। তারপরে একটা রান্নার কাজ আমি ওই যদুবাবু বাজারের কাছে একটা করি, আজও পর্যন্ত করছি। এবার করার ফলে সেখানে 4000 টাকা মাইনা পাই। সেইটা থেকে কি আর হয়? এবার মেয়ে পড়াশোনা, ওর বাবা বেশিও করতে পারে না, এই করে মেয়েটা ফার্স্ট ইয়ার পর্যন্ত যে পড়ালাম, আর পড়াতে পারলাম না, কারণ আমার হাঁটুর প্রবলেম, একবারে উঠে দাঁড়াতে পারছিলাম না, মানে এমন অবস্থা, মানে ধরলে আমি উঠতাম আবার বসতাম। এখন অনেক ডাক্তার দেখিয়ে এখন একটুখানি হাঁটাচলা করতে পারছি, 2 হাঁটুর জেল শুকনো হয়ে গেছে, হাড় ক্ষয়ে গেছে, আর মেয়েটাকে না কোথাও বিয়ে টিয়ে দিতেও পারছি না, টাকা পয়সা তো নেই তো সেরকম। এখন এই জায়গাতে এসেছি, মানে দেখি রোজ
কিছু মানে অভিজ্ঞতা যদি হয়ে থাকে এইখান থেকে মানে দেখে অভিজ্ঞতাটা শিখলে? হয়েছে। সব লাখ টাকার লক্ষ্মী লাপিয়ে অনেক কিছু লোক করছে, কেউ হোম ডেলিভারি খুলছে, কে এই কাজ করছে, কেউ ওই মানে দোকান খুলছে। তা আমাদের দোকান করার আমার খুব ইচ্ছা আছে, কিন্তু সেরকম আমার পুঁজি নেই, দোকানও করতে পারবো না। যদি হয় ঠাকুর ইচ্ছায় আপনাদের আশীর্বাদে কিছু যদি করতে পারি, তাহলে ভেবেছি একটা বাড়িতে হোম ডেলিভারি করব। ও মেয়ে একটু লেখাপড়া জানে, ও ওই দিকটা একটু দেখবে, আর ওর বাবা ফিশ ফ্রাই আরো বানাতে পারে। ও আরে সব জানে। জিও, এটা ক্লাউড কিচেন বানিয়ে আর না। আমি তো রান্না করি দিদি, আমি মোটামুটি চিকেনের অনেক আইটেম জানি, বাহ, এসব সমস্ত রান্না আমি করতে পারি। এটাই করে ভালো। চলো ফার্স্ট রাউন্ডটা খেলিয়ে এসো অলকাদি। অলকাদি 1 মিনিট সময় শুরু এখন। তাড়াতাড়ি তোলো তোলো টাকা তোলো না, আস্তে আস্তে তুললে সব পড়ে যাবে। অনেক টাকা আছে, অনেক টাকা আছে, তোলো। হবে হবে। সব পেটের কাছে চলে এলো। এবার ঝটকা মারো, এক ঝটকা। না হলো না। তোলো তোলো তোলো। না, একটু ডান দিক ঘেসে আছে টাকাগুলো। মারো ঝটকা। আর একটু করো, আর একটু তাড়াতাড়ি। অনেক টাকা আছে, তোলো। হ্যাঁ, ঝটকা মারো। সব পড়ে গেল। ও ঠিক করে ঝটকাটা মারো। তাড়াতাড়ি তাড়াতাড়ি। হচ্ছে না, মারো ঝটকা। এই তো, ইয়েস, হয়েছে হয়েছে। ভেরি গুড। যা 500 আছে 5টা, মানে এখানেই 2500। 4600, 5830। ওয়াও। এবার কাকলিদির কাছে আসি। দিদিমণি, কিন্তু আপনি বললেন শ্বশুর বাড়িতে অবহেলিত, কেন বললেন কথাটা? আমার স্বামী আমাকে মানে দেখে শুনে বিয়ে করেছিল। দেখে শুনে বলতে? মানে স্বামী আমাকে পছন্দ করেই বিয়ে করেছিল, আচ্ছা। কিন্তু আমার শ্বশুর বাড়িতে ঠিক আমাকে পছন্দ ছিল না। তো শ্বশুর বাড়ি দেখেননি বিয়ের আগে? দেখেছিলেন, কিন্তু আমার স্বামীর একটা চাকরি সূত্রে এক জায়গায় অনেক টাকা পয়সা দিয়ে ফেলেছিলেন। যাকে টাকাটা দিয়ে ফেলেছিলেন তিনি আমার বাড়ির কাছের। ও, এবার ওই টাকাটা আদায়ের জন্য আমার বাবার বাড়ির সবাই হেল্প করেছিল। ও, তো সেই সূত্রে আমার শ্বশুরও এসেছিলেন। তখন কিন্তু বলছিলেন হ্যাঁ বিয়ে করাবো, সব কিছু ঠিক করছিলেন, কিন্তু শ্বশুরের মনে একটা আলাদা ইচ্ছা ছিল যে কোনো রকমের টাকাটা আদায় করিয়ে নিয়ে ছেলেকে আর বিয়ে করা দেন না। ও, কিন্তু সে জায়গায় আমার স্বামী, আমার যে হাজব্যান্ড, তিনি কিন্তু আমাকে বিয়ে করেছিলেন। এটাতেই আপত্তি ছিল ওনাদের আর কি। ও, তো আমার বিয়ের পরে আমি শ্বশুরবাড়িতে অনেক অবহেলিত হতে হয়েছে। সেজন্য কি হয়েছে? ধরুন আমি কালো বলে সবার কাছে বলা, আমার বলা? একটা বৌমা হলো গায়ের রং কালো, এইভাবে সবার কাছে বলতো। সেটা আমার শুনতে খুব খারাপ লাগতো। সে খারাপ লাগারই তো কথা, এটা একটা কথা হলো নাকি? ওরা মানুষের ঠিক গুণ দেখতো না, ওরা রূপটাকে বেশি একটু পছন্দ করি। সে এখনো আজকের দিনে অনেকেই করে, তাদেরকে আমি প্রকৃত মানুষ বলেই মনে করি না। তারপরে তুমি সেখানে থাকলে না? যেহেতু আমাকে সবসময় অসম্মানিত হতে হচ্ছে, আমার স্বামী ঠিক করলেন আমাকে আর ওখানে রাখবেন না। আমরা প্রথমে একটা ভাড়া ঘর করে ছিলাম। তারপর আমি যেহেতু গৃহশিক্ষিকা মানে টিউশনটা তখন শুরু করলাম, আর ও পুজো করতো টুকটাক, দুজনে একটু একটু করে আমরা পয়সা জমালাম। তারপরে আমরা একটা জায়গা কিনে খুঁটির ওপর একটা ছোট্ট করে আমরা ঘর করলাম, দিয়ে খুঁটির উপর মানে? ওই সিমেন্ট খুঁটি দিয়ে। আচ্ছা, আমাদের তো গ্রামের দিকে বাড়ি, দিয়ে ওইভাবে পিলার দিয়ে। হ্যাঁ। হ্যাঁ, এখন শাশুড়ি শ্বশুর সঙ্গে একটু একটু যোগাযোগ আছে, আচ্ছা। কিন্তু খুব একটা ভালো সম্পর্ক নেই। তারা বুঝবেন নিশ্চয়ই, আজ না হোক কাল তারা ভুল করেছেন, কিন্তু তুমি দুর্ব্যবহার করো না, তুমি অসম্মান করো না, আমি চেষ্টা সেটাই। করি। হ্যাঁ, ব্যাস। তোমার বাড়িতে কে কে আছে বলো? তুমি, তোমার বর? আমার মেয়ের বিয়ে হয়ে গেছে। ও আচ্ছা। আমার ছেলে আর আমার হাজব্যান্ড এসছে। ও কোথায়? ওই তো, নমস্কার।
তোমার ছেলের নাম কি? আমার ছেলের নাম অনুভব। অনুভব। ম্যাডাম আমার ছেলে খুব ভালো গান করে। অনুভব ভালো গান করো? হ্যাঁ। ও, অনুভব গান শোনাবে? শোনাও। কালুমের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, কালুমের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, রূপ দেখে দেয় বুক পেতে সে, রূপ দেখে দেয় বুক পেতে সে, যার হাতে মরণ বাচন, দেখে যায় আলোর নাচন, কালুমের পায়ের তলায় দেখে যায় আলোর নাচন, কালুমের আধার কোলে শিশু রবি শশী দোলে, মা একটুখানি রূপের ঝলক, মা একটুখানি রূপের ঝলক, স্নিগ্ধ বিরাট নীল গগন, দেখে যা আলোর নাচন। বাহ, দারুণ। কাঁদছো কেন কাকলি? কি হয়েছে কাকলি? সুদীপিতা, আমার ছেলেটা খুব ভালো গান করে। শুনলাম তো। এরকম গান করে তো আর মানে বেশি দিন পেট চলবে না। ছোট বাচ্চা আছে, ওখানে ওখানে স্টেজ পারফরমেন্স করে। ওকে প্রথম আমি একটু হারমোনিয়ামের স্কেলটা একটু শিখিয়ে দিয়েছিলাম, 2-4টা রবীন্দ্রসঙ্গীত শিখিয়ে দিয়েছিলাম, তারপরে ওকে আর মাস্টার ধরাইনি। ওর খুব সুর আইডিয়া, ও নিজেই করে নিজেই করে ফেলে। গলা খুব ক্লিন গলা। তো আমি একটা মাস্টার দিয়েছিলাম, উনি বললেন যে ওর হারমোনিয়ামে হবে না, ও ওকে সেই পিয়ানো পিয়ানো ওই যন্ত্রটা কিনে দিতে হবে, তাহলে ও গান নিয়ে একটা ভবিষ্যতে কিছু করতে পারে। কিন্তু আমাদের তো ক্ষমতা নেই সেটুকু। একটা সিনথেসাইজার তো কেনা যায়। হ্যাঁ, সে কিবোর্ডের দামও তো অনেক। হ্যাঁ, সেটুকু 20-25 কেনার হাজার মতো টাকা ক্ষমতা দাম। নেই। ছোটবেলা যখন ওর 7 বছর বয়স, তখন ওর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। ও, অ্যাক্সিডেন্টে ওর হাতটা ভেঙে যায়। আচ্ছা। হাতটা ভেঙে যেতে ওর হাতটা অপারেশন করতে হয়েছিল, তাতে অ্যানাস্থেসিয়া করতে হয়েছিল। তো ওর 7 বছর বয়সে তখন সেই অ্যানাস্থেসিয়ার মানে হাফ ইঞ্জেকশন পুশ করাটা দরকার ছিল, কিন্তু ডাক্তারবাবু ফুল ইঞ্জেকশন পুশ করেছিলেন শরীরে। তার জন্য ওই মানে ইঞ্জেকশনটার এফেক্ট ওর ব্রেনে পড়েছে। ওর স্মৃতিশক্তি অনেকটা ড্যামেজ হয়ে গেছে। ও কোনো কিছু কথা মনেও রাখতে পারে না। গানের কথা তো দিব্যি মনে রেখে গাইলো। একমাত্র গানটাই ভালো করে করতে পারে, আর অন্য কিছু ওকে। তো তুমি আজকে 1 লাখ টাকা জিতলে কি করবে কাকলি দি? আমার খুব ইচ্ছা, আমি যদি 1 লাখ টাকা জিতি লক্ষ্মী ব্যাংকে কিছু টাকা দেব, ও, আর আর বাকি টাকাটা দিয়ে আমার ছেলেকে কিবোর্ডটা কিনে দেবে? হ্যাঁ, কিবোর্ডটা কিনে দেবো। আচ্ছা, চলো এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। চশমাটা খুলে, হ্যাঁ। আপনার 1 মিনিট সময় শুরু এখন। গুছিয়ে নাও, সব দিকে গুছিয়ে নাও, গুছিয়ে নাও। অনেক টাকা এক জায়গায় জড়ো হয়েছে, রাইট। এবার এক ঝটকা মেরে মারো। উড়ি বাবারি, ভেরি গুড। জড়ো করো, চারধারে গোছাও। এখানে হাতটা ওইটার নিচে, হ্যাঁ। উড়ি বাপ রে, বাহ, চারধারে জড়ো করো।
এক ঝটকায়, ইয়েস, ভেরি গুড। সব তুলে নিয়ে যাবে আজকে মনে হচ্ছে। ভেরি গুড গোয়িং, লাভলি। এবার নিচে এক ঝটকা, হ্যাঁ আরো হবে, কাছে টানো, কাছে টানো। হ্যাঁ চলো ঝটকা, হ্যাঁ গুড। বাঁদিকে আছে টাকা অনেক, তোমার বাঁদিক, হ্যাঁ কারেক্ট। টানো 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 টানো, ফটাফট করো, টাইম নেই বেশি। রাইট, আর নিচে নিচে এক ঝটকা, যা আটকে গেল। ও 500 আছে, 8টা, 4000, 200 আছে, 10টা, 10 আছে 23টা, মানে 230, 9480। হ্যাঁ সব থেকে পিছিয়ে আছেন সুপর্ণাদি। সুপর্ণাদিকে খুব ভালো করে খেলতে হবে পরের রাউন্ডটা। পরের রাউন্ড স্কোর বাড়ানোর জন্য দারুণ রাউন্ড, গানের রাউন্ড শুরু করব। তবে তার আগে নেব একটা ছোট্ট ব্রেক। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, co-powered by সানরাইজ মশলা। গানের রাউন্ড খেলার জন্য সবাই রেডি? হ্যাঁ হ্যাঁ। চলো শুরু করি আজকের গানের রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। আমার এই ছোট্ট ঝুড়ি এতে রামরাবো নাচে, দেখে যা নিজের চোখেই হনুমান কেমন নাচে। ও আমার এই ছোট্ট ঝুড়ি এতে রামরাবো নাচে, দেখে যা নিজের চোখেই হনুমান কেমন নাচে। এ সুযোগ পাবে না আর, বলো ভাই কি দাম দেবে, পুতুল নেবে গো পুতুল, পুতুল নেবে গো পুতুল। ওগুলো পুতুল নয়, ওগুলো 8 পিস। পুতুলের মতোই তো। আর হনুমান কেমন নাচে আমরা রোজই প্রায় এখানে দেখতে পাই। আলাদা করে গান গেয়ে দেখানোর দরকার নেই। দুটো সবুজ বিনুনি বেঁধে, ফিতে বেঁধে। দিদি দেখো, এই মূর্তিটাও তোমাকে বলছে। কি? এই মূর্তিটাও তোমাকে বলছে। কি? এরম বলতে নেই। কার মূর্তি জানিস তুই যে ভ্যাঙালি? কিরকম বকুনিটা খাবি তুই দর্শকদের থেকে, তোর কোনো আইডিয়া নেই কিন্তু। এই জন্যই তোকে হনুমান বলেছি। আর আমরা রোজ দেখি না হনুমানের নাচ? দেখ বাচ্চাগুলো সব হাসছে। এই তোমরা বলো, তোমরা আমার ফ্যান না? সঞ্চিতা, তুমি কার ফ্যান ঠিক করে বলো? আমি টুনির দির ফ্যান। আমার না? তুমি আমার ফ্যান নয় তো? তুমি উইথড্র করলে তো? তোমারও ফ্যান। তুমি একটু আগে বলছিলে আমার ফ্যান, এখন বলছো তুমি টুনির দির ফ্যান। এটা কি ধরনের অমানবিকতা হচ্ছে শুনছি? তোমারও ফ্যান। হ্যাঁ, যে এখানে নেই তাকে এত সম্মান জানিয়ে লাভ নেই, যে আছে তাকে সম্মান জানাও। ও টুনির দির ফ্যান বলেছে, তোর নয়। তুই বাজে কথা কম বল। অনুভব, তুমি কার ফ্যান? আমি তোমার ফ্যান। আর কে আছে? আচ্ছা, সঞ্চিতা দিদির নাম কি জানো? সৃজিতা। সৃজিতা। সৃজিতাকে কেউ মাইক দাও। তুমি কার ফ্যান? আমি তিনজনেরই ফ্যান। 3 জন কোথা থেকে এলো? এই তো, এই তো। না, আমি এটা মানতে পারছি না। তো বোনকে এখনো এই শিক্ষাটা দিতে পারছো না? না সৃজিতা, এটা আমি মানছি না। তোমাকে একজনকে বেছে নিতে হবে। না, আবার বাছাবাছি কিসে? হ্যাঁ, বাছাবাছি। ওয়েট, সৃজিতা বলো। তাহলে আমি তোমার ফ্যান। থ্যাংক ইউ, হাততালি। মাইকটা না না, ওকে ওকে ওকে। চন্দনার মেয়েকে। আলিয়া। আলিয়া, তুমি কার ফ্যান? আমি আপনার ফ্যান। থ্যাংক ইউ। ওয়াও, আলিয়া ভাট বকছে। শাট আপ। বলছে আলিয়া ভাট বকছে।